পাতাছড়া নামক এক গ্রামে আরতি তার মেয়ে মালাকে নিয়ে থাকতো। আরতি ছিল খুবই লোভী এবং স্বার্থপর মহিলা। তার স্বামী মারা যাওয়ার পর থেকে আরতি কোনো রকমে তার মেয়েকে নিয়ে নিজের দিন কাটাতো। হ্যাঁ রে মালা, তুই কোথায় গেলি রে? তাড়াতাড়ি করে আমার এখানে একটু আয় তো। এই তো মা, আমি এসে গেছি। এবারে তুমি আমাকে বলো তো কি বলবে। তাছাড়া মা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার উপরে অনেক রেগে আছো। বলবো বলেই তো তোকে আমি এখানে ডাকলাম। শোন, কাল যে আমি হাঁড়িতে কতগুলো চাল রেখেছিলাম সেগুলো তো আমি খুঁজে পাচ্ছি না। তুই কি সেই চালগুলো কোথাও রেখেছিস? ও, তুমি ওই চালের কথা বলার জন্য আমাকে এভাবে দেখেছো তো মা। ঠিক আছে, আমি তবে তোমাকে সবটা খুলে বলছি। কাল একটা বৃদ্ধা আমাদের বাড়িতে এসেছিল সাহায্য চাইতে। জানো তো মা, সে তার সব কষ্টের কথা আমাকে বলেছিল। তাই তো আমি তার কষ্ট সহ্য করতে না পেরে তাকে সব চালগুলো দিয়ে দিয়েছি। কি কি বললি তুই? তুই সব চালগুলো কিনা বৃদ্ধাকে দিয়েছিস? হায় হায় রে, ওই চালগুলো থাকলে আমার কত দিন চলে যেত। শয়তান মেয়ে একটা, তোকে কি আমি একবারও বলেছি তুই সবাইকে এভাবে সাহায্য করবি? তুমি হঠাৎ এইভাবে কেন রেগে যাচ্ছ মা? আমি কি ভুল কিছু করেছি নাকি বলো তো? তাছাড়া অসহায় গরিব লোকদের সাহায্য করা তো আমাদের দায়িত্ব বলো। আর আমি তো সেটাই করেছি। আহারে, খুব এসেছে আমার দায়িত্ব পালনকারী মেয়ে। শোন, আর কোনোদিন যদি আমাকে না বলে কোনো কিছু করেছিস তবে কিন্তু তোরা রক্ষে নেই, এই আমি তোকে বলে দিলাম। এসব কথা বলে আরতি মালাকে আরো অনেক কথা শোনায়। আর মায়ের এসব কথা শুনে তো মালা ভীষণ রেগে যায়। সে রাগ করে হাঁটতে হাঁটতে বাহিরে খেলতে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এমনই একদিন, কি রে মা, তোর আবার কি হয়েছে? এভাবে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এলি যে? তুমি জানো, জানো মা, আমাদের গ্রামে যে তীর্থ নদীটা আছে না, ওখানে না দুটো জলপরি রোজ রোজ স্নান করে। জানো তো, আজকে আমি যখন খেলা শেষ করে বাড়িতে ফিরছিলাম তখন ওরা আমার সাথে অনেক গল্প করেছিল। জানো তো, দুই জলপরি না অনেক ভালো মা। এ কি রে, এসব আবার তুই কি বলছিস? কি নদীতে থাকা জলপরীকে তুই কিনা দেখেছিস? তার মানে কিনা ওই দিন রমলার কথা সবই ঠিক ছিল? জানিস তো, তোর রমলা মাসি না সেই দিন নদীর পাড়ে গিয়েছিল কাপড় কাচতে। তখনই তো রমলা মাসি দেখতে পায় দুই জলপরী নাকি গোসল করছে। কিন্তু আমি তো শুনলাম ওই দুই জলপরী নাকি গর্ভবতী। ও, সেসব তো আমি কোনো কিছু জানি না মা। তবে ওদের দুজনের সঙ্গে গল্প করে আমি যতটুকু বুঝতে পারলাম, ওরা খুব ভালো গো মা। এসব কথা বলে মালা তার ঘরে চলে যায়। আর মালার এমন কথা শুনে আরতি মনে মনে ভাবে, মাল্লার কথা শুনে আমি বুঝতে পারলাম যে ওই গর্ভবতী জলপরি দুটো সত্যি অনেক ভালো। তাহলে আমি যদি ওই গর্ভবতী জলপরীর কাছে গিয়ে কোনো কিছু চাই তাহলে ওরা আমাকে সত্যি দেবে। তাহলে আমি বরং কাল ওদের কাছে অনেক খাবার চাইবো। এরপর আরতি ঘরে বসে বসে অনেক পরিকল্পনা করতে থাকে যে সে জলপরীর কাছে আর কি কি চাইবে। পরের দিনই আরতি ওই তীর্থ নদীর কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপরীদের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সেই দুই জলপরী নদীর তীরে এসে স্নান করতে থাকে। জলপরীদেরকে দেখে আরতি মিথ্যে মিথ্যে কান্নাকাটি করা শুরু করে দেয়। একে কি, তোমার আবার কি হয়েছে বলো তো? তুমি এভাবে কাঁদছো কেন? আমাদেরকে বলো, আমরা তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। দয়া করে তুমি আমাদেরকে সব কথা খুলে বলো দেখি, তুমি কিসের জন্য এইভাবে কাঁদছো? আমাদেরকে বলো, আমরা নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। কি সত্যি বলছো তোমরা? তোমরা কি না আমাকে সাহায্য করবে? আসলে আসলে আমি আমার মেয়েকে নিয়ে বেশ কয়েকদিন থেকে না খেয়ে আছি। আজকে তো আমার মেয়েটা খাবার না খেতে পেয়ে প্রায় মরতেই বসেছে। তাই তো আমি আমার নিজের মেয়ের এত কষ্ট সহ্য করতে না পেরে খাবার খুঁজতে বেরিয়েছি। কিন্তু আমি এতটাই হতভাগী মা যে কোথাও আমি একটুখানি খাবার পাচ্ছি না। আহারে দিদি, দেখেছিস ওনার কত কষ্ট। এখন আর কোনো কথা না বাড়িয়ে তুই ওনাকে কিছু খাবার দিয়ে দে তো। হ্যাঁ রে ছোট বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি ওনাকে এক্ষুনি সাহায্য করছি। একটা মাকে এমন কষ্ট কোনোদিনও সহ্য করতে পারে? এরপর জলপরি জাদু করে অনেকগুলো খাবার এনে আরতিকে দেয়। আর মিথ্যেবাদী আরতি খুশি হয়ে সেই খাবারগুলো নিয়ে বাড়িতে চলে আসে। এইভাবে মিথ্যেবাদী আরতি কোনো না কোনো অজুহাত দেখিয়ে সে জলপরীদের কাছ থেকে অনেক অনেক সাহায্য নিত। হঠাৎ করে একদিন আরতি যখন সে নদীর কাছে যাচ্ছিল ঠিক তখনই একটা ডাইনি প্রকট হয়। সেই ডাইনিকে দেখে তো আরতি অনেক ভয় পেয়ে যায়। তখন ডাইনি বলে, আমাকে দেখে তুই একদম ভয় পাস না রে। আমি তো তোর কোনো ক্ষতি করব না। আসলে আমি সেই তুই গর্ভবতী জলপরীর ক্ষতি করতে চাই। আমি তো অনেক দিন থেকেই চেষ্টা করছি, কিন্তু আমি কোনো মতেই তা পারছি না। আর আজ তো তোকে আমি ওদের সঙ্গে কথা বলতে দেখলাম, তাই আমি ভাবলাম আমার সব কাজ আমি তোর দ্বারাই করাবো। আর তাছাড়া তুই যদি আমার এই কাজটা করে দিস তাহলে আমি তোকে অনেক সোনা দানা গয়না উপহার দেব।
প্রথমে আমি ভেবেছিলাম আমি তোমার কোনো কাজই করব না, কারণ ওই দুই গর্ভবতী জলপরি আমাকে অনেক সাহায্য করে। কিন্তু পরে যখন তুমি বললে তুমি আমাকে অনেক সোনা দানা গয়না দেবে, তখনই আমি ভাবলাম আমাকে এই কাজটা করতেই হবে, তাই আমি রাজি হয়ে যাই। এবার তুমি আমাকে বলো তো তোমার কি কি কাজ আমাকে করে দিতে হবে? শোন শোন, আমি তোকে দুটো বিষ ফল দিচ্ছি, আর তুই এই বিষ ফল দুটো কৌশলে ওই দুই গর্ভবতী জলপরীকে খাইয়ে দিবি। এই বিষ ফল দুটো খেলেই ওই দুই গর্ভবতী জলপরী সাথে সাথেই মারা যাবে, আর এটাই হচ্ছে তোর কাজ। তুই বুঝতে পেরেছিস তো? এসব কথা বলে সে ডাইনি আরতিকে দুটো বিষ ফল দেয়, আর সেই বিষ ফল দুটি নিয়ে আরতি তার বাড়িতে চলে আসে। আরতি সেই ফল দুটো বাড়িতে লুকিয়ে রাখতেই মালা সেসব কিছু দেখে ফেলে, কিন্তু মালা দেখেও কোনো কিছুই বলে না। পরদিন আরতি সেই বিষ ফল দুটো নিয়ে জলপরীদের কাছে যায়। জলপরীরা, তোমরা দুজন আমার অনেক বড় উপকার করেছো, আমি তোমাদের এসব উপকার কোনোদিন ভুলবো না। তাই তো আমি অনেক শখ করে আমার নতুন গাছের দুটো ফল তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা দুজন যদি এই ফল দুটো খেতে তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমরা তোমার দেওয়া ফল কেন খাবো না বলো। দাও দাও, আমরা দুজনে এক্ষুনি খেয়ে নিচ্ছি। তবুও তুমি এমন মন খারাপ করো না। এসব কথা বলে দুই জলপরি আরতির কাছ থেকে সেই দুই ফল নিয়ে খেতে থাকে, আর ফল খাওয়া শেষ হতেই সেই গর্ভবতী দুই জলপরি মারা যায়। আর ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসে। ডাইনি, আমি তো তোমার কথা মতো সব কাজ করেছি, আর তুমিও বলেছো কাজ শেষ হয়ে গেলে তুমি আমাকে অনেক সোনা গয়না দেবে। দাও তাহলে, এখন আমাকে সোনা গয়না দাও। আরে আরে, এসব আবার তুই কি বলছিস কি বলতো? আমি তো তোকে মিথ্যে মিথ্যে লোভ দেখিয়ে আমার কাজ হাসিল করতে চেয়েছিলাম রে। এখন যে আমার সব কাজ হাসিল হয়ে গেছে, এবার তুই এখান থেকে যা তো যা, দূর হ। আজ যে আমি মহা খুশি রে। এরপর ডাইনি আর আরতির মাঝে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। অতঃপর ডাইনি আরতিকে গাছের সাথে জাদু করে বেঁধে রাখে। এরপর সে দুই গর্ভবতী জলপরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে মালা চলে আসে। মা, তুমি এটা করতে পারলে? যে দুই জলপরি আমাদের এত সাহায্য করলো, তুমি কিনা লোভে পড়ে তাদেরকে মেরে ফেললে। আমি যে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেছিলাম। মা, ছি, তোমাকে মা ডাকতেও আমার খুব ঘৃণা হচ্ছে। আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে রে মা, আমি লোভে পড়ে এমনটা করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোকে কথা দিচ্ছি আমি আর কখনোই এমন লোভ করব না। এবারে তুই আমাকে মুক্ত কর মা। এরপর মালা তার মাকে মুক্ত করে দেয়। তারপর দুই মা মেয়ে মিলে বাড়িতে ফিরে আসে। পার্বতীকে ছেড়ে তো যেতেও পারছি না। পার্বতী তো মনের সুখে ঘাস খাচ্ছে, কিন্তু আমি এখন কি করি? আমি বরং এই গাছের নিচে বসে একটু বিশ্রাম নেই। এই কথা বলে পল্লবী গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। কখন পল্লবীর চোখে ঘুম চলে আসে সে বুঝতেই পারে না। পল্লবী অনাথ একটা মেয়ে ছিল, বাবা মাকে হারিয়েছে বেশ কয়েক বছর হয়েছে। পল্লবীর বাবা মা চলে যাওয়ার আগে তাদের একমাত্র পোষা গাভী পার্বতীকে রেখে গেছে। পার্বতীর ওপর নির্ভর করেই পল্লবীর দিন কাটছিল। ও দেখো কাণ্ড, বেলা তো পড়ে গেছে আর এখন আমার ঘুম ভাঙলো। আজকাল আমি বড্ড অলস হয়ে গেছি, একবার ঘুমালে আর ঘুম ভাঙতেই চায় না। কিন্তু পার্বতী কোথায় গেল? পার্বতীকে তো দেখতে পাচ্ছি না। পার্বতী, এই পার্বতী, কোথায় গেলি? আমি একটু ঘুমিয়েছি আর পার্বতীটা কোথায় জানি চলে গেল। পার্বতীর এমন জ্বালা আমার আর ভালো লাগে না। এ কথা বলে পল্লবী পার্বতীকে খুঁজতে থাকে আর আশেপাশে ভালোভাবে খোঁজে, কিন্তু কোথাও পার্বতীকে পল্লবী খুঁজে পায় না। তখনই পল্লবীর সাথে তার প্রতিবেশী মিতালির সাথে দেখা হয়। এই দিদি, তুমি তো মাঠের পাশে জমিতে কাজ করছিলে, তুমি কি আমার পার্বতীকে দেখেছো? পার্বতীকে তো দেখেছি একবার, সেই দুপুরের পর ঘাস খেতে খেতে মাঠের পাশে জঙ্গলের দিকে এগোচ্ছিল। তারপর তো আমি আর খেয়ালই করিনি। সে কি কথা, আমার পার্বতী জঙ্গলের দিকে যাচ্ছিল? না জানি আমার পার্বতী আবার জঙ্গলের ভেতর চলে গেছে কিনা। এইদিকে তো আবার সন্ধেও হয়ে গেছে। না, আমি বরং যাই, পার্বতীকে একটু জঙ্গলের দিকে খুঁজে আসি। এরপর পল্লবী পার্বতীকে খোঁজার জন্য জঙ্গলে চলে যায় আর দেখে পার্বতী জঙ্গলের মধ্যে একটি ঝোপের মধ্যে ঘাস খাচ্ছে। এই পার্বতী, তোর কি মাঠের মধ্যে ঘাস খেয়ে মন ভরছিল না? ঘাস খেতে আবার জঙ্গলের ভেতর চলে এসেছিস। আমি যে তোকে নিয়ে বড্ড চিন্তায় পড়েছিলাম রে। চল তো চল,
এখন তাড়াতাড়ি বাড়িতে চল, সন্ধে হয়ে এসেছে যে, আর সূর্যও ডুবে গেছে। জঙ্গলের মধ্যে এক্ষুনি রাত হয়েছে মনে হচ্ছে। এসব কথা বলে পল্লবী পার্বতীকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। তখনই পল্লবীর কানে একটি কান্নার আওয়াজ ভেসে ওঠে। এমন আওয়াজ শুনে তো পল্লবীর শরীরে কাঁটা দিয়ে ওঠে। কি কাণ্ড! এমন করুণ কান্নার সুর কোথা থেকে ভেসে আসছে? কে কাঁদছে এভাবে জঙ্গলে এসে? কেউ আবার বিপদে পড়েনি তো? চল তো পার্বতী, একটু গিয়ে দেখে আসি। একা একা এগোতে তো আবার একটু ভয় ভয়ও লাগছে। এরপর পল্লবী পার্বতীকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আর কিছু দূর যেতে না যেতেই পল্লবী অদ্ভুত একটা কাণ্ড দেখে। আমি কি দেখছি? জঙ্গলের ভেতর এত সুন্দর একটা আপেল ঘর, কিন্তু এই আপেল ঘরের মধ্যে কে কান্না করছে? এমন কান্না শুনে কেমন জানি আমার ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। পল্লবীর এসব কথা শেষ হতে না হতেই আপেল ঘরের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে। কে কথা বলে? কে কে এসেছো? দয়া করে আমাকে মুক্ত করো। এই বন্দি দশা যে আমি আর চাই না। দয়া করে আমাকে মুক্ত করো। এ কি কাণ্ড! এই আপেল ঘরের মধ্যে কে আছে? আপেল ঘরের মধ্যে কাকে বন্দি করে রাখা হয়েছে? পল্লবীর কথা শেষ হতে না হতেই সেখানে একটি বৃদ্ধা আসে আর কিছুটা রাগান্বিত সুরে পল্লবীকে বলে, এই চুরি, এই কে রে তুই? তুই এই আপেল ঘরের কাছে কেন এসেছিস? আপেল ঘরের কান্না শুনে তোরও আবার মায়া লাগছে নাকি? তা তো লাগবেই। দেখো না বুড়িমা, আপেল ঘরের ভেতর কে জানি করুণ সুরে কাঁদছে, মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। কে আছে এই ঘরে বুড়িমা? শুনবি? শোন তবে, এই আপেল ঘরের ভেতরে এক পরীকন্যা বন্দি হয়ে আছে। কারণ পরীকন্যা এক জঘন্য পাপ করেছিল, তাই পরীকন্যাকে এই আপেল ঘরে বন্দি করে রাখা হয়েছে। শুনেছিস তো? এবার এখন দূর হ বলছি এখান থেকে। বৃদ্ধার কথা শুনে পল্লবী পার্বতীকে নিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু পল্লবী যেন কিছুতেই বৃদ্ধার কথা বিশ্বাস করতে পারছিল না। তুমি ওই শয়তান বৃদ্ধার কথা বিশ্বাস করো না। আমি কোনো অপরাধ করিনি। ওই বৃদ্ধা একটা শয়তান ডাইনি। আমাকে সে আপেল ঘরের ভেতরে বন্দি করে রেখেছে, কেননা আমি মুক্ত হলেই যে ও বিপদে পড়বে। দয়া করে তুমি আমায় মুক্ত করো। ওই ডাইনি যে আপেল ঘরে বিষাক্ত ধোঁয়ার মাঝে আমায় বন্দি করে রেখেছে। আমি যে ওই বিষাক্ত ধোঁয়ার কারণে দুর্বল হয়ে পড়ছি। দয়া করে তুমি আমায় রক্ষা করো। আমি ঠিক বুঝতে পেরেছিলাম ওই বৃদ্ধা কিছু একটা লুকাচ্ছে, নয়তো বৃদ্ধা আমাকে এভাবে তাড়িয়ে দিত না। কিন্তু পরীকন্যা, আমি তোমাকে মুক্ত করব কিভাবে? কি করলে ওই আপেল ঘরের দরজা খুলবে? বলছি, ওই শয়তান ডাইনি গাভীর দুধের সাহায্যে আমাকে ওই আপেল ঘরে বন্দি করে রেখেছে। এখন গাভীর দুধের সাহায্যেই ওই আপেল ঘরের দরজা খুলবে। গাভীর খাঁটি দুধ ওই আপেল ঘরের তালার মধ্যে ঢাললেই দরজা খুলে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। দয়া করে তুমি আমায় মুক্ত করো। আমি জানতাম ওই বৃদ্ধা আমার কাছে কিছু না কিছু লুকিয়েছে, তাই তো পরীকন্যা আমার স্বপ্নে এসেছিল। তবে ওই বৃদ্ধা আমাকে আর বোকা বানাতে পারবে না, বরং বৃদ্ধার আড়ালেই আমি পরীকন্যাকে মুক্ত করব। তার জন্য তো আমায় পার্বতীর দুধ নিতে হবে। এরপর পল্লবী গোয়াল ঘরে যায় আর সেখানে পার্বতীর দুধ দুয়ে তা জঙ্গলে নিয়ে আসে। আর পরীকন্যার কথা মতো সেই দুধ আপেল ঘরের তালার ঢালার সাথে সাথে তালা খুলে যায় আর পল্লবী দরজা খুলে দেয়। তখনই পরীকন্যা হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে আসে। ঈশ্বর, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তোমার মঙ্গল করুক। তুমি না থাকলে হয়তো আমি এই আপেল ঘরে পচে মরতাম। আমার দম একেবারে ফুরিয়ে আসছিল। পরীকন্যার কথা শেষ হতে না হতেই সেই বৃদ্ধা সেখানে চলে আসে আর রাক্ষসী রূপ ধারণ করে গর্জন করতে করতে বলে, শয়তান মেয়ে মানুষ কোথাকার! তোর এত বড় সাহস! তুই আমার শিকারকে মুক্ত করেছিস! তোকে কাল না মেরে আমি বড্ড ভুল করেছিলাম। কাল যদি
খবরদার রাক্ষসী, তুই ওর দিকে এক পাও এগোবি না। আমি দুর্বল হয়েছি তো কি হয়েছে, তোর সাথে মোকাবেলা করার শক্তি এখনো আমার রয়েছে। আর এটা নিশ্চয়ই ভুলে যাসনি যে আমার হাতেই তোর মৃত্যু লেখা আছে। এরপর জাদুর লাঠি থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে, আর সেই আগুনের ফুলকি রাক্ষসীর গায়ে পড়তেই রাক্ষসীর গায়ে আগুন লেগে যায় আর রাক্ষসী মারা যায়। রাক্ষসীর পর্ব আমার জীবন থেকে শেষ। এবার আমায় পরিরাজ্যে ফিরে যেতে হবে। তবে তার আগে আমি তোমায় পুরস্কৃত করতে চাই, কারণ তোমার জন্যই যে আজ আমি মুক্ত হয়েছি। এ কথা বলে পরীকন্যা জাদু করে অনেকগুলো সোনার মুদ্রা পল্লবীকে এনে দেয়, আর সেই সোনার মুদ্রা নিয়ে পল্লবী সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এই এই, তোরা ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস রে? এখনো তো ক্লাস শেষ হয়নি, মাত্র টিফিন দিল, তাতে কিনা তোরা চলে যাচ্ছিস? কেন রে, কেন? আই আই, একদম জ্ঞান দিবি না, বুঝেছিস? ক্লাস আছে তো তুই ক্লাস কর, আমাদের পথ কেন আটকাচ্ছিস তুই? পথ ছাড়। আমরা তো এখন নদীর ধারে ঘুরতে যাব, তোর ইচ্ছে হলে তুই আর চল, নইলে আমাদের পথ ছাড়। এরপর সবাই ব্যাগপত্র নিয়ে সেখান থেকে ঘুরতে চলে যায়। মিতা ছিল খুবই ভালো স্বভাবের একটি মেয়ে। মিতা লেখাপড়াতেও অনেক ভালো ছিল। কি ব্যাপার কি মিতা, তুমি একা ক্লাসে কেন? বাকি সবাই কোথায় গেছে? ম্যাডাম, ওরা তো টিফিনের সময় চলে গেছে, ওরা নাকি নদীর পাড়ে ঘুরতে যাবে, এটাই তো আমাকে বলে গেছে। না, এই বাচ্চাদের নিয়ে আর পারা গেল না। রোজ রোজ টিফিনের সময় পালানো এদের একদম অভ্যাস হয়ে গেছে। এত শাস্তি দিয়েছি এদের, তবুও ভালো হয়নি এরা। একটা বাচ্চাও ঠিক মতো লেখাপড়া করে না। মিতা, শুধু তুমি একমাত্র মনোযোগ দিয়ে লেখাপড়া করো। তুমি একমাত্র ভালো শিক্ষার্থী, তুমি একমাত্র কখনো স্কুল পালাওনি। তাই আজ আমি তোমাকে ছুটি দিলাম, তুমি ঘুরতে যাও, কেমন? আর কাল আমি ওদের শাস্তির ব্যবস্থা করব। এসব কথা বলে ম্যাডাম চলে যায়, আর মিতাও স্কুল থেকে বের হয়। মিতা স্কুল থেকে বের হয়ে জঙ্গলের দিকে যায় আর ফুল ফলের গাছের পাশ দিয়ে হাঁটতে থাকে। হঠাৎই মিতা একটা আপেল গাছ দেখতে পায়, যে গাছে পাকা পাকা আপেল ধরা ছিল। আরে বাহ, কি সুন্দর পাকা তসতসে আপেল, দেখে একেবারে জিভে জল চলে আসছে। না, এই আপেল না খেলে তো আমার শান্তি হবে না, যে করে হোক এই আপেল আমি পেরে খাবোই খাবো। এসব কথা বলে মিতা আপেল গাছের কাছে যায় আর আপেল পাড়ার চেষ্টা করতে থাকে, কিন্তু মিতা কিছুতে আপেল ছুঁতে পারছিল না। আর ঠিক তখনই সেখানে একটা পরী প্রকট হয়। এই যে পুচকি মেয়ে, এতটুকু লম্বা হয়ে কি আর তুমি আপেল পাড়তে পারবে? দাঁড়াও, আমি তোমায় আপেল পেড়ে দিচ্ছি। এরপর পরী একটা আপেল পাড়ে আর মিতার দিকে এগিয়ে দিয়ে বলে, এই যে মেয়ে, কি হলো তোমার? হাঁ করে দেখছো কি? আমি হলাম আপেল গাছের ছায়া পড়ি, আমি এই আপেল গাছেই থাকি। এবার তো সব শুনলে, নাও এখন আপেলটা নাও আর খেয়েই দেখো, আপেলটা খেতে ভারী মিষ্টি আর সুস্বাদু। এরপর মিতা আপেলটি নেয় আর আপেলে কামড় দিতে মিতা অবাক হয়ে যায় আর গপ গপ করে আপেলটা খেতে থাকে। আরে বাহ, সত্যি তো এই আপেলটা তো ভারী মিষ্টি আর সুস্বাদু। বলছি কি পরি, তুমি আমাকে আরো কটা আপেল দেবে? আমি যে আর লোভ সামলাতেই পারছি না। এরপর পরী আরো বেশ কয়েকটা আপেল মিতাকে পেড়ে দেয় আর মিতা সেই আপেলগুলো নিয়ে ফিরে যায়। আর পরের দিন মিতা সব বন্ধুদের ওই আপেল গাছ আর ছায়াপরীর কথা ঘুরে বলে। তুই সত্যি বলছিস রে মিতা? সত্যি কিনা ওই জঙ্গলে আপেলের গাছ আছে? আর ওই ছায়া পড়ে কিনা আপেল গাছ থেকে আপেল পেড়ে দেয়? তাহলে আর দেরি কিসের? চলো চলো, আমরা এক্ষুনি ওই আপেল গাছের কাছে যাব, আর এই সুযোগে আমাদের ছায়াপরীকেও দেখা হবে। এরপর মিতা ও তার বান্ধবীরা মিলে ওই আপেল গাছের কাছে যায় আর মিতা দেখে ওই পরী আপেল গাছের ডালে বসে আছে। এই যে পরি, তুমি কেমন আছো? দেখো, আজ আমি একা নই, আমার বান্ধবীদের আমি সাথে করে নিয়ে এসেছি। দাও তো, কয়টা আপেল পেড়ে দাও তো একটু। মিতা যখন এসব কথা বলছিল
তখন তার বান্ধবীরা ভয়ে কাঁপছিল, কারণ তারা পরী নয়, বরং পরীর ছায়া দেখছিল। আপেল গাছে এটা আবার কি? এটা তো দেখছি একটা ছায়া। এই মিতা, এই, এটা তো একটা ছায়া। তবে তুই কার সাথে কথা বলছিস? হ্যাঁ, তবে কি তুই পাগল হয়ে গেলি নাকি? ঋতুর এসব কথা শেষ হতে না হতেই পরী আপেল পেড়ে দেয়, কিন্তু মিতার সহপাঠীরা দেখে আপেলগুলো হাওয়ায় ভাসছে, আর এসব দেখে তো তারা ভীষণ ভয় পায়, আর ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এর পরের দিন মিতার সাথে তার বান্ধবীদের দেখা হতেই মিতা বলে, কি কাণ্ড রে বাবা, তোরা কাল আপেল না খেয়ে আমাকে রেখে ওভাবে পালিয়ে এসেছিস কেন রে? এই চুপ কর শয়তান মেয়ে, তুই কি আমাদের আপেলের লোভ দেখিয়ে ভূতের কাছে তুলে দিতে চাইছিস নাকি? হ্যাঁ, আপেলগুলো হাওয়ায় ভাসছে, আবার কিসের যেন ছায়া নড়ছে। শয়তান মেয়ে, বেয়াদব একটা, তুই কি না আমাদের বিপদে ফেলতে চেয়েছিলি? আজ তো তোকে মেরে একদম তক্তা বানিয়ে দেবো। এরপর মিতার বান্ধবীরা মিতাকে অনেক মারধর করে। এরপর মিতা কাঁদতে কাঁদতে সেই আপেল গাছের কাছে চলে যায়, আর পরীকে দেখে বলে, দেখেছো তো পরে, দেখেছো আমার বান্ধবীরা আমাকে মেরে কি অবস্থা করেছে? শুধুমাত্র ওরা তোমাকে দেখতে পায়নি বলে। তুমি বলো তো, আমি তোমাকে দেখতে পাই, অথচ ওরা তোমাকে দেখতে পায় না। এটা কি আমার দোষ? সব তোমাকে পরে বলছি, আগে তো তোমার ক্ষতগুলো ঠিক করে দেই, নয়তো যে তুমি কষ্ট পাবে। এরপর পরী জাদু করে মিতার সব ক্ষত দূর করে দেয়, আর মিতাও একদম সুস্থ হয়ে যায়। এইবার শোনো, তুমি তো লেখাপড়াতেও ভালো, আর ভালো স্বভাবের জন্যই তুমি আমাকে দেখতে পাও, কিন্তু তোমার বান্ধবীরা তো পরাচোর, দুষ্টু স্বভাবের, ওরা সৎ নয়, তাই ওরা আমাকে দেখতে পারে না। ওরা যদি তোমার মতো ভালো হয় আর ভালোভাবে পড়াশোনা করে, সৎভাবে কাজ করে, চুরি না করে, তাহলে ওরাও আমাকে দেখতে পাবে, আর এই গাছের সুস্বাদু আপেলও খেতে পারবে। ও আচ্ছা, তবে তাই বলো। আর ওরা না জেনে বুঝে আমাকে কত মেরেছে জানো? তবে আমিও তুমি যাওয়ার পাত্রী নই, আমি সবটা প্রমাণ করে ছাড়বো। এরপর মিতা তার বান্ধবীদের কাছে চলে যায়, আর পরীর বলা সব কথাগুলো সবাইকে খুলে বলে। সব শুনে ঋতু বলে, তোর মাথায় এসব কি ভূত চেপেছে বলতো? এই তো কিছুক্ষণ আগেই তোকে আমি মেরে তাড়িয়ে দিলাম, আবারও তোর মাথায় কি না ভূত চেপেছে? আমি উল্টো পাল্টা কথা বলছি না রে, একদম সত্যি কথা বলছি। বিশ্বাস না হলে তোরাই দেখ না, তোরা তুই একটু আগে আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিলি, কিন্তু এখন দেখ আমার শরীরে একটা ক্ষতও নেই। এইসব তো ওই পরী নিজেই ঠিক করে দিয়েছে। তাই তো, তবে তোর কথা মতো আমরা ভালোভাবে পড়াশোনা করব, আর স্কুল পালাবো না, সৎভাবে কাজ করব, আবার বাবা মায়ের কথাও শুনবো। কিন্তু এর পরেও যদি আমরা সুস্বাদু আপেল না খেতে পারি, আর যদি ওই পরীকে না দেখতে পারি, তবে কিন্তু তোরা রক্ষে নেই, তোকে মেরে মেরে একদম তক্তা বানিয়ে দেব, এই বলে দিলাম। এরপর মিতার মতো তার বান্ধবীরাও ভালো করে লেখাপড়া শুরু করে দেয়। এরপর ওরা স্কুল থেকে না পালিয়ে ছুটির সময় পর্যন্ত লেখাপড়া করতে থাকে। আর ছুটির পর মিতা ও তার বান্ধবীরা ওই আপেল গাছের কাছে যায়, আর এবার সবাই ছায়াপরীকে দেখতে পায়। আরে বাহ, কি সুন্দর পরী! মিতা, আজ আমরাও পরীকে দেখতে পাচ্ছি। তবে তো তোর কথাই সত্যি রে। তোমরা ভালোভাবে লেখাপড়া করছো দেখে আজ আমায় দেখতে পাচ্ছো, আর আজ তোমরা সুস্বাদু মিষ্টি আপেলও খেতে পারবে। এই কথা বলে পরী গাছ থেকে আপেল পেড়ে সবাইকে দেয়, আর সবাই অনেক মজা করে আপেল খেতে থাকে। সত্যি এই আপেল তো ভারী সুস্বাদু। তবে এখন থেকে আমরা মিতার মতো ভালো করে পড়াশোনা করব। আর আমি তোমাদের রোজ এভাবে আপেল খেতে দেব, তাই তোমরা রোজ স্কুল শেষ করে এখানে এসো। পরীর কথা শুনে সকলেই অনেক খুশি হয়। এরপর থেকে সবাই ভালো করে লেখাপড়া করতে থাকে। কি ব্যাপার বলো তো, কদিন থেকে আমি খেয়াল করছি তোমরা সবাই নিয়মিত স্কুলে আসছো, পড়া দিচ্ছ, আবার দেখছি স্কুল থেকে পালাচ্ছও না। ব্যাপারটা কি বলো তো শুনি?
এরপর মিতা ও তার বান্ধবীরা আপেল গাছের ছায়াপড়ির ব্যাপারে সব কথা তার ম্যাডামকে খুলে বলে। আরে বাহ, তবে তো ভালোই। আমি এতদিন শাসন করে যা করতে পারিনি তা ওই আপেল গাছের ছায়াপড়ি এসে করতে পেরেছে। উহ দীপালি, সেই সকাল সকাল তোমার মুখটা আমায় দেখতে হলো। বুঝেছি আর সারাদিন অমঙ্গল আমার পিছুই ছাড়বে না। আগেকার দিনের কাকিমারা জেঠিমারা তো বলতো, সকালবেলা বন্ধা মহিলার মুখ দেখলে নাকি সারাটা দিন খারাপ। হায় হায় রে, আজকে আমার সারাটা দিন খারাপ যাবে। আর সেই কুসংস্কার নিয়ে তুমি আমায় কথা শোনাচ্ছ দিদি? দিদি বলো তো, আমি যে বন্ধা হয়েছি সেটা কি আমার দোষ? ঈশ্বর আমাকে সন্তান দেয়নি, তাই আমি মা হতে পারিনি। তাতে আমার কি করার আছে বলো? একে তো সকাল সকাল আমার সামনে পড়ে সারাটা দিন আমার নষ্ট করে দিলে, তার উপর আবার আমায় তুমি জ্ঞান দিচ্ছ। তোমার মতো বন্ধা মহিলাকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত। এসব কথা বলে গীতালি চলে যায় আর দীপালি চোখের জল ফেলে বাড়ির দিকে যেতে থাকে। দীপালি রশিদপুর গ্রামে তার স্বামী রাঘবের সাথে থাকতো। দীপালি সন্তান না থাকায় সে সমাজের চোখে লাঞ্ছিত ছিল। সকাল সকাল কোথায় গিয়েছিলে তুমি? এত বেলা হয়েছে, আমি কি যাব না নাকি? তুমি কি আমায় একটুও শান্তি দেবে না নাকি? তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো পূজা দিতে গিয়েছিলাম, আর আমি তোমার জন্য চা নাস্তা বানিয়ে রেখে গেছি গো। এত পূজা অর্চনা করে কি লাভ? তুমি যে বন্ধা এটা তোমাকে মানতেই হবে। এসব পূজা অর্চনা করে কি তুমি সন্তান জন্ম দিতে পারবে নাকি? আর তোমার সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, তুমি আমাকে কি দিতে পেরেছো? বিয়ের এতদিন হয়ে গেল, তুমি আমাকে একটা সন্তানও দিতে পারোনি। তোমাকে যে আমি করুণা করে আমার বাড়িতে থাকতে দিয়েছি, এটাই তো তোমার সৌভাগ্য। রাঘবের কথায় দীপালি চোখের জল আর বাধা মানে না। আর দীপালিকে কাঁদতে দেখে রাঘব বাড়ি থেকে বের হয়ে যায়। এইদিকে কি হয়েছে জান? তুমি সকাল সকাল মুখটা এরকম বাংলার পাঁচ করে রেখেছো কেন? এখন তো আমি এসেছি, এবার তুমি একটু হাসো। হ্যাঁ জান, এবার তো মুখে হাসি আসবেই। তোমাকে দেখলেই তো আমার মনটা ভালো হয়ে যায়, আর বাড়িতে থাকলে তো এই বন্ধা মহিলাকে দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। সেটা তো আমি বুঝতেই পারছি, তবে জান এবার ওই বন্ধা মহিলাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো, নয়তো আমরা বিয়ে কি করে করব, আর আমরা বাবা মাই বা কি করে হব বলো? ধৈর্য ধরো অদিতি, আমি তোকে বাড়ি থেকে তাড়াবই। আমি তো শুধু সুযোগ খুঁজছি। এখন বাদ দাও তো ওর কথা। ওর কথা বলতে গিয়ে তো আমরা, ওর কথা ভাবতে গিয়ে তো আমরা প্রেম করেই ভুলে যাচ্ছি। রাঘবের কথায় অদিতি চুপ হয়ে যায়। এদিকে রাঘব তার প্রেমিকার সাথে প্রেম করা নিয়ে ব্যস্ত। ওদিকে দীপালি সন্তান কামনায় চোখের জল ফেলে দিন কাটাতো। বৎস, তোর চোখের জল যে আজ আমায় ঠিক রাখতে পারলো না। তোকে আশীর্বাদ করতে যে আমি স্বর্গ থেকে পৃথিবীতে চলে এলাম। আমি তোকে আশীর্বাদ করছি, তুই খুব শীঘ্রই পুণ্যবতী কন্যার জননী হবি, যে কন্যা তোর সমস্ত দুঃখ দুর্দশা দূর করে তোকে সুখী জীবন দিবে। মা, তোমার অশেষ কৃপা, আমি তোমার আশীর্বাদ পেয়ে ধন্য হলাম। মা, তোমার আশীর্বাদে আমার জীবন ধন্য হোক। মা, মা, কোথায় যাচ্ছ তুমি? মা, মা, এ কি এতক্ষণ তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? তবে ঈশ্বর, আমার এই স্বপ্ন যেন সত্যি হয়, আর আমার গর্ভে যেন আশীর্বাদের সন্তান জন্ম নেয়। এমন স্বপ্ন দেখার পর দীপালি যেন স্বস্তি পায়। অজানা একটা সুখ অনুভব করে দীপালি। আর এর কিছুদিন পরে দীপালি বুঝতে পারে যে সে গর্ভবতী। হ্যাঁ গো, শুনছো? আজ আমি তোমাকে একটা খুশির সংবাদ দেব, আর এই সংবাদ শুনে তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, কারণ আমি যে তোমায় তোমার কাঙ্ক্ষিত জিনিসটি দিতে যাচ্ছি। তুমি খুব শীঘ্রই বাবা হতে চলেছো। এই কথাটা বলে দীপালি যতটা খুশি হয়েছিল তার থেকে বেশি চিন্তায় পড়েছিল রাঘব। এমন একটা খবর শুনেও রাঘবের মুখে হাসি ফোটে না, বরং রাঘব চিন্তিত মুখে দ্রুত অদিতির কাছে যায়। সর্বনাশ হয়ে গেছে অদিতি, দীপালি যে মা হতে চলেছে। এখন আমি কি করব? এসব তুমি কি বলছো? তবে এখন আমাদের সম্পর্কের কি হবে? তুমি কি ওই সন্তানের জন্য আমাকে ভুলে যাবে না? একটা কথা কান খুলে শুনে নাও, তুমি যদি ওই সন্তানের জন্য আমাকে বিয়ে না করো, তবে কিন্তু আমি আত্মহত্যা করব।
না না জান, তুমি এমন কথা বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকেই চাই, কিন্তু এই অবস্থায় আমার কি করা উচিত তুমি বলো জান। কি আর করব জান, আমরা দুজনে মিলে পরিকল্পনা করে ওই মহিলা আর ওর পেটের বাচ্চাকে মেরে ফেলবো। তার জন্য তো আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। এরপর রাঘব অদিতিকে তার বাড়িতে নিয়ে যায়, আর রাঘবের সাথে একটা অপরিচিত মেয়েকে দেখে দীপালি একটু অবাক হয়ে যায়। এটা কে গো তোমার সাথে? আমি তো এর আগে কখনো এই মহিলাকে তোমার সাথে দেখিনি। আগে দেখোনি, তবে আজ দেখো। ওর নাম অদিতি। অদিতি আমার বান্ধবী হয়। আর তুমি এভাবে আমাদের দিকে তাকাচ্ছ কেন? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? আর এভাবে প্রশ্নই বা করছো কেন? গর্ভবতী হয়েছো বলো কি আমার মাথা কিনে নিয়েছো নাকি? শোনো, অদিতি কদিন এ বাড়িতে থাকবে, তুমি অদিতির যত্ন ঠিকভাবে করবে। আর দুজনে মিলে দীপালি আর দীপালির পেটের সন্তানকে মারার জন্য পরিকল্পনা করে। আর এদিকে দীপালি অদিতির যত্ন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর এভাবেই দুদিন কেটে যায়। আর হঠাৎই এক রাতে রাঘব, বলছি কি, এটাই তো সুযোগ। তোমার স্ত্রীকে বালির চাপা দিয়ে মেরে ফেলতে হবে, তারপর লাশটাকে কোথাও মাটি চাপা দিতে হবে। এরপর রাঘব আর অদিতি চুপি চুপি গীতালির ঘরে যায়। আর যখনই অদিতি দীপালিকে বালির চাপা দিতে যাবে, তখনই জোরে বাতাস বইতে শুরু করে। আর ফুসফুস শব্দ করতে করতে একটা সাপ সেখানে আসে। তোদের এত বড় সাহস! তোরা দেবী মায়ের আশীর্বাদে সন্তানকে হত্যা করতে চাইছিস? তাই দেবী মা আমাকে পাঠিয়েছে তোদের পাপের শাস্তি দিতে। এরপর সাপের দংশনে রাঘব আর অদিতির মৃত্যু হয়। আর স্বামীর মৃত্যুতে দীপালি অনেক কষ্ট পায়। হায় ঈশ্বর, তবে এটাই পাওয়ার ছিল। সন্তানকে পেতে না পেতে স্বামীকে হারালাম। ঈশ্বর আমাকে বিধবা বানিয়েছে, তবে আমি সারা জীবন বিধবা হয়ে কাটাবো। আমি আমার এই সন্তানকে বুকে নিয়ে আমার সারাটা জীবন কাটিয়ে দেব। আর কিছুদিন পরেই দীপালির কোল আলো করে ফুটফুটে কন্যা আসে। আর সেই মেয়েকে নিয়ে দীপালি ভালোভাবে দিন কাটাতে থাকে।